আমি একজন ভার্জিন স্বামী চাই, যেমনটা আপনারা সকল পুরুষেরা চান। একজন ভার্জিন স্ত্রী। 10টা হিরোইনের পেট হাতানো নায়ক আমার দরকার নেই। সামনে বসে থাকা মেয়েটির কথা শুনে ফায়েজের মুখ দিয়ে জুস বেরিয়ে গেল। কি সাংঘাতিক মেয়ে! এ তো দেখছি কাট কাট করে কথা বলতে পারা মেয়ে। হাত থেকে জুসের গ্লাসটি টেবিলের উপর রেখে টিস্যু দিয়ে মুখ মুছলো ফায়েজ। স্বাভাবিকভাবে সামনে বসে থাকা মেয়েটাকে সে জিজ্ঞেস করলো, আপনি বলতে চাইছেন আমি ভার্জিন নই? জি। কেন নায়েক সাহেব, আপনি কি নিজেকে অত্যন্ত শুদ্ধ পুরুষ হিসেবে আখ্যায়িত করতে চাইছেন? দেখুন খেয়া, আপনি কিন্তু ইনডিরেক্টলি আমাকে ইনসাল্ট করছেন। আপনার যদি আমাকে আপনার জীবনসঙ্গী হিসেবে পছন্দ না হয় আমাকে সরাসরি বলতে পারেন, কিন্তু এভাবে বাড়িতে ডেকে এনে অপমান করার কোনো মানে হয় না। আমি চললাম। কথাগুলো শেষ করে ঘর ছেড়ে বের হয়ে গেল দি মোস্ট পপুলার হিরো ফায়েজ চৌধুরী। ফায়েজ দরজা খুলে ঘর ছেড়ে বের হবার পর সর্বপ্রথম যার সামনে সম্মুখীন হলো সে হলো ফায়েজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জব্বার উদ্দিন। ফায়েজের মুখোমুখি দাঁড়িয়ে মাথা নিচু করে সালাম দিয়ে বলল, স্যার, আমাদের ভাবিজান দেখতে কেমন? ভালো। এক বাক্যে উত্তর দেয় ফায়েজ, কিন্তু সে তো জানে আসলে খেয়া কেমন ভালো। স্যার, আপনার ঘামাক্ত লাল মুখ দেখে মনে হচ্ছে আপনি ভাবিজানকে দেখে অনেক নার্ভাস হয়ে পড়েছেন। নার্ভাস হওয়াটাই স্বাভাবিক স্যার। মেয়ে মানুষকে চোখের সামনে দেখলে স্যার এমনিতেই দিলে কেন জানি ধক ধক বেশি হয়। আর আপনি তো স্যার নিজের হবু বউকে দেখছেন স্যার। আপনি বোধহয় স্যার দিবা স্বপ্নে বিভোর হয়ে বাসর ঘর পর্যন্ত চলে গেছেন স্যার। জাস্ট শ্যাট আপ জব্বার, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমি আর এক মুহূর্তের জন্য এই বাড়িতে থাকবো না। মাকে গিয়ে বলবে আমি জরুরি কাজে শহরের বাইরে চলে যাচ্ছি। আব্দুল জব্বার মাথা নিচু করে সায় জানিয়ে ড্রয়িং রুম ধরে বাইরের দিকে হেঁটে চলে যাচ্ছে। ফায়েজ দীর্ঘশ্বাস ফেলে খেয়াদের বাড়ি থেকে বের হয়ে গেল। ফায়েজ কেমন রে, পছন্দ হয়েছে? খেয়া তখন বই পড়ছিল। তার মায়ের কণ্ঠ শুনে পেছন ফিরে তাকিয়ে বলল, আমার সমবয়সী মেয়েদের জন্য পাত্র আসে ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, নৌবাহিনী, পুলিশ। আর আমার জন্য এসেছে কি? নায়ক। কেন, বাংলাদেশে পাত্রের অভাব লেগেছে? তুই আবার উল্টাপাল্টা কিছু বলেছিস ওকে? ছেলেটা ওভাবে আমাদের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে গিয়েছে কেন? আমি কি জানি তোমাদের হিরো সাহেব কেন তোমাদের কিছু না জানিয়ে চলে গেছে? দেখো গিয়ে, কোনো ডিরেক্টর হয়তো কল করেছে নায়িকাদের শরীর হাতাতে। ছি খেয়া, কি বলিস এসব? ছেলেটা এসব শুনলে কি ভাববে ভেবেছিস একবার? আর জানিস তুই, ফায়েজ বাংলাদেশের সবচেয়ে ফেমাস একজন নায়ক। মা, আমি জানি কে ফেমাস। আর বললে না নায়ক সাহেব, আমার কথা শুনলে কি ভাববে? তাকে আমি অলরেডি এই কথাগুলো বলে ফেলেছি, তাই উনি আমাদের বাড়ি ছেড়ে চলে গেছে। খেয়ার আম্মু মেয়ের কথা শুনে অবাক হয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন। আর একটা কথা মা, আমি তোমাদের কথা শুনে বিয়েতে করতে রাজি হয়েছি, কিন্তু আমার জন্য দরকার হলে রাজমিস্ত্রি এনো, তবুও ওসব ফিল্মের হিরো এনো না। কেয়া তার মাকে কথাগুলো বলে বই বন্ধ করে চেয়ার থেকে উঠে ঘর ছেড়ে বের হয়ে গেল। উদ্দেশ্য তার দাদির ঘরে। জয়নাব বেগম তখন ঈশার সালাত আদায় করে কোরআন তেলাওয়াত করছিলেন। হুট করে ঘরের দরজা খুলে প্রবেশ করলো ওনার নাতনি খেয়া। জয়নাব কোরআন শরীফ বন্ধ করে চুমু দিয়ে কোরআন শরীফ রেখে দিলেন পাশের খাটে রাখা টেবিলে। খেয়া এসে তার দাদির কোলে মাথা পেতে শুয়ে পড়ল। জয়নাব বেগম নাতির চুলে হাত বুলিয়ে মৃদু আওয়াজে বলেন, কিরে দাদুবু, মন খারাপ? খেয়া ততক্ষণে কাঁদতে শুরু করলো। খেয়ার কাঁপা শরীর দেখে জয়নাব বেগম বুঝতে পারলেন তার নাতি কান্না করছে। ছেলে পছন্দ হয়নি? দাদির, আমি কোনো হিরো জিরোকে বিয়ে করব না। হেসকি তুলতে তুললে বলল খেয়া। কেন, নায়ক সাহেব কি খারাপ? হ্যাঁ, নায়ক সাহেব খারাপ। আমি যাকে স্বামী হিসেবে গ্রহণ করব সে শুধু একান্তই আমার হবে। সে কেন অন্য মেয়ের সাথে ঘেঁষাঘেঁষি করবে? দাদি প্লিজ, তোমরা আমাকে দিয়ে সারা বছর বাড়ির কাজ করাবে, সমস্যা নেই, কিন্তু নায়ক ফায়েজ চৌধুরীকে বিয়ে করতে বলো না। খেয়ার কথা শুনে জয়নাব বেগম মুচকি হেসে বলেন, তুই তো ঘরের কোনো কাজই করিস না, তাহলে তুই কিভাবে আমাদের বাড়ির কাজ করবি? এতদিন কাজ করিনি, কিন্তু এখন থেকে করব। কিন্তু তুমি আমার সাথে ওয়াদা করো তুমি বাবাকে বোঝাবে আমি ওই নায়ককে বিয়ে করব না। আচ্ছা, তোর বাবা এলে আমি তাকে বলবো। এখন চল খেয়ে রাতের খাবার খেয়ে আসি। খেয়া জয়নাবের কোল থেকে শরীর উঠে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বের হলো। তারপর জয়নাবের হাত ধরে বলল, চলো দাদি। খেয়ার হাত ধরে জয়নাব বেগম মুচকি হেসে হেঁটে যাচ্ছে চৌধুরী বাড়ি। ড্রয়িং রুমে বসে আছে চৌধুরী বাড়ির প্রত্যেকটি সদস্য। মাহমুদ চৌধুরী সিঁড়ি দিয়ে নামতে নামতে জিজ্ঞেস করলেন, ফায়েজ কোথায়?
গুরুত্বপূর্ণ কাজে বেরিয়েছে, চলে আসবে। আপনি আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। মাহমুদ চৌধুরীর স্ত্রী রেহনুমা চৌধুরী কথাগুলো বললেন। এখন না, তুমি বসো, ফায়েজ আসুক। ফাহিম: জি বাবা। তোমার ভাইয়ের বিয়ে জব্বারকে কল দিয়ে বলো এখনই যেন ফায়েজ বাড়িতে ফিরে আসে। জি বাবা, বলছি। ফাহিম চটজলদি সোফা ছেড়ে এক পাশে গিয়ে ফায়েজের কাছে কল করলো। হ্যালো ভাইয়া, তুমি কোথায়? এই তো আছি এক জায়গায়। কেন? বাবা তোমাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে বলেছে। আসছি। ফাহিম কল কেটে তার বাবার সামনে গিয়ে নিচু কণ্ঠে বলল, বাবা, ভাইয়া আসছে। মাহমুদ চৌধুরী মাথা নাড়িয়ে আয়েশ করে সোফায় বসে পত্রিকা পড়তে লাগলেন। গাড়ির সামনের অংশের উপরে শুয়ে রাতে আকাশের দিকে তাকিয়ে আছে ফায়েজ। ওর মস্তিষ্কে বারবার কেয়ার বলা একটি শব্দ প্রতিধ্বনি তুলছে। শোয়া থেকে উঠে বসলো ফায়েজ। পকেট থেকে লাইটার বের করে আগুন ধরিয়ে সেই আগুনের দিকে তাকিয়ে রইল ফায়েজ। খেয়া, আজ তোমাকে দেখে আমার দেহে যতটা জ্বলন সৃষ্টি হয়েছিল, ঠিক তার চেয়ে বেশি আগুন জ্বলেছে তোমার মুখ থেকে উচ্চারিত এক একটি তীক্ষ্ণ বাক্য শুনে। আমার অপরাধ, আমি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নায়ক। আমার এখন নিজের প্রতি ঘৃণা লাগছে। কেন আমি নায়ক হলাম? আমি যদি সাধারণ কেউ হতাম, তবে কি খেয়া বিনা বাক্যে তার জীবন সঙ্গী হিসেবে আমাকে নির্বাচন করত? হয়তো। কিন্তু খেয়ার মতে এত চমৎকার একটি মেয়েকে কখনো কি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে ঠাঁই দিতে পারবো না? দীর্ঘশ্বাস ছেড়ে লাইটারটা অফ করে পকেটে রাখলো ফায়েজ। গাড়িতে গিয়ে বসে কার স্টার্ট করে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। 1.5 ঘন্টা পর চৌধুরী বাড়িতে প্রবেশ করলো ফায়েজের গাড়ি। গাড়ি পার্ক করে বাড়ির মূল ফটকে প্রবেশ করতেই দেখলো তার বাবা সোফায় বসে নিউজ পেপার পড়ছে। পাশে বসে আছে ওর মা, আর ফাহিম মোবাইলে কি যেন করছে। ফায়েজ সবাইকে উদ্দেশ্য করে সালাম দিতেই ফায়েজের বাবা, মা, ভাই ফায়েজের দিকে ঘুরে তাকালো। মাহমুদ চৌধুরী সালামের উত্তর দিয়ে বললেন, ফায়েজ: জি বাবা। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো, আমরা সবাই রাতের খাবার একসাথে খাবো। জি বাবা। 10 মিনিট অপেক্ষা করুন, আমি আসছি। ফায়েজ অতি দ্রুত তার রুমে গিয়ে কাপড় বদলে ওয়াশরুমে ঢুকে পড়লো। ওয়াশরুম থেকে টাওয়াল পরে বেরিয়ে এলো ফায়েজ। এরপর কাবাড থেকে গাঢ় সবুজ রঙের ফুল হাতার গেঞ্জি ট্রাউজার পরে ঘর থেকে বের হয়ে নিচে ডাইনিং টেবিলের দিকে চলে গেল। সবাই ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল। এমন সময় ফায়েজের বাবা ফায়েজকে জিজ্ঞাসা করলো, খেয়াকে কেমন লেগেছে? খেয়ার নাম শুনে ফায়েজ খাওয়া বন্ধ করে তার বাবার দিকে এক পলক তাকিয়ে আবারও খাওয়ায় মনোযোগী হলো। খেয়ার সময়ের প্রয়োজন আছে। ওর ফাইনাল পরীক্ষা শেষ হলে ও বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ফোকাস করতে চায় বাবা। দেখলে দাদি, তোমার নায়ক সাহেব এই যে দেখো, মডেলের কোমর জড়িয়ে ধরে ফটোশুট করছে। খেয়া টিভি চ্যানেলের রিমোট কন্ট্রোল দিয়ে চেঞ্জ করে ওর দাদিকে দেখাতে লাগলো। জয়নব বেগম টিভির দিকে না তাকিয়ে খেয়াকে দিলেন এক রাম ধমক। দাদির কাছ থেকে রাম ধমক খেয়ে খেয়া চুপ করে বসে রইল। ছেলেটাকে বিয়ে করবে না ঠিক আছে, কিন্তু বারবার তার কাজ নিয়ে কথা বলে। তাকে হেনস্থা করার অধিকার তোমার নেই খেয়া। জি জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বাক্য শুনে খেয়ার জয়নব পিছনে ফিরে দেখলো খেয়ার মা নীলিমা হাসি মুখে মোবাইলে কথা বলছে। এবার খেয়া আর ওর দাদি বুঝতে পেরেছে হয়তো মোবাইলে কাউকে বলছে। খেয়া কথা শেষ করে নীলিমা এসে ওনার শাশুড়ির পাশে বসে উৎসাহী কণ্ঠে বলে, মা, আজ নাকি ফায়েজ চৌধুরীর বাবা মাহমুদ চৌধুরী আমাদের বাড়িতে আসবে। আজ কত বছর পর উনি এই বাড়িতে আসবে। জয়নাব বেগম অত্যন্ত খুশি হয়ে গেলেন, কারণ মাহমুদ চৌধুরী হচ্ছেন জয়নবের ভাইয়ের ছেলে। নিজের ভাতিজাকে চোখের সামনে দেখতে পাবে ভেবে খুশিতে আটখানা জয়নব বেগম। উনি বাড়িতে আসবে কেন মা? উনার ছেলেকে তো আমি বিয়ে করব না। মেয়ের কথায় বিরক্ত বোধ করলেন নীলিমা। মায়ের কাঁধে হালকা চাপড় দিয়ে বললেন, মাহমুদ ভাই আসবে তোর সঙ্গে দেখা করতে। গতকাল তো সবাই এলো, উনি আসতে পারেননি, তাই আজ আসবে। কি খেয়ার চিৎকার কানে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লেন খেয়ার মা আর দাদি। খেয়ার কাণ্ডে ওর মা আর দাদি চোখ বড় করে তাকিয়ে আছে। কান থেকে হাত সরিয়ে নীলিমা এসে খেয়ার কান টেনে ধরে বলে, ফাজিল মেয়ে, এমন করে চিৎকার দেওয়ার মানে কি? উনি তোর চাচা হয়, সেটা কি ভুলে গিয়েছিস? উনি আসার পর যদি দেখেছি উল্টাপাল্টা কিছু বলেছিস বা করেছিস, তবে তোর একদিন কি আমার একদিন। এখন ভার্সিটি থেকে ঘুরে আয়, মাহমুদ ভাই বিকালে আসবে। নীলিমা আর জয়নব বেগম ড্রয়িং রুম ছেড়ে চলে গেল। খেয়া মাথায় হাত দিয়ে বসে পড়ল। নিজের চুল কিছুক্ষণ টেনে টুনে সোফা ছেড়ে নিজের ঘরের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো।
ঘরে যাবার পর পরনের ফতুয়া আর স্কার্ট চেঞ্জ করে গোলাপি রঙের সুতি শাড়ি পরে নিল, সাথে কালো রঙের ব্লাউজ। চোখে হালকা কাজল রেখা টেনে লম্বা কেশরাশি ছেড়ে দিল খেয়া। আয়নায় নিজের দিকে খুব ভালো করে পরখ করে দেখলো সব ঠিকঠাক আছে কিনা। এরপর লেডিস ব্যাগে নিজের মোবাইল রেখে ঘর ছেড়ে বেরিয়ে গেল খেয়া। ক্যাম্পাসে পৌঁছানোর পর খেয়া আজ ওর কোনো ফ্রেন্ডের সাথে দেখা করেনি, ক্লাসরুমে চুপচাপ বসে আছে। হুট করে নিজের দৃশ্যপটে ভেসে উঠল এক সুপুরুষের অবয়ব, ধূসর পাঞ্জাবি পরা এক পুরুষ। তার কথা শুনে সেই পুরুষের চোখে আকাশ সমান রাগ, অবাক মিশ্রিত চাহনি। মুখ থেকে জুস ফসকে বেরিয়ে যাওয়ার সেই মুহূর্ত, সবশেষে রাগ দেখিয়ে বের হয়ে যাবার মুহূর্ত। সেই অতীত হওয়া স্মৃতি যেন জীবন্ত হয়ে খেয়ার চোখের সামনে বারবার দৃশ্যমান হচ্ছে। খেয়া নিজের প্রতি নিজের চরম বিরক্তি জন্মাচ্ছে। নিজেকে ধিক্কার জানিয়ে খেয়া বলল, ছি খেয়া, তুই দেখি ভারী অসভ্য। নায়ক সাহেবের কথা মনে করে তুই দেখি কল্পনা বিলাসী হয়ে যাচ্ছিস। তুই যে ওই নিরু আন্টির বড় ছেলে আছে না, যেটার মাথায় চুল নেই টাক, তাকে মনের কল্পনায় আনিস, তবু ওই নায়ককে কল্পনা করিস না। নায়করা কখনো একজনের থাকে না, এরা বহু নারীর স্বপ্নের পুরুষ। এক নারী চলে গেলে এদের জন্য অন্য নারীর অভাব হয় না। নিজের চুলে কারো স্পর্শ পেতে ভাবনার রাজ্য থেকে বেরিয়ে এলো খেয়া। দেখলো ওর ফ্রেন্ড রিমি, রওশন, নিধি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। খেয়া রাগী দৃষ্টি নিয়ে রওশনকে উদ্দেশ্য করে বলে, আমার চুলে একমাত্র তুই ছাড়া আর কেউ হাত দিতে পারেনি। কারণ আমার চুলে কেউ হাত দিক এটা আমার পছন্দ না। তোর কপাল ভালো তুই আমার ফ্রেন্ড, নয়তো আমার হাতের মায়ের তোর কপালে থাকতো। রওশন হেসে ফেলল। নিধি খেয়াকে উদ্দেশ্য করে বলে, তুই আজ আমাদের সাথে দেখা না করে ক্লাসরুমে বসে আছিস, কিছু হয়েছে খেয়া? খেয়া তার বন্ধুদের কি জবাব দিবে খুঁজে পাচ্ছে না। একবার ভাবছে ফাইজের কথা বলবে কিনা, কিন্তু আবার ভাবছে ফাইজের কথা ওদের সাথে বললে বরং ওদের দুষ্টু কথা বেড়ে যাবে। তার চেয়ে বরং না বলাই শ্রেয়। শুটিং সেটে বসে আছে ফায়েজ চৌধুরী। কিছুক্ষণ আগে একটি সিনেমার শুট শেষ করতে না পেরে এখন রেস্ট নিচ্ছে। ২ বছরের কেরিয়ারে ফায়েজের কখনো এমন হয়নি, কিন্তু আজ সেই অভাবনীয় ব্যাপারটা ঘটে গেল। ওর সিনেমার পার্শ্ব চরিত্রে নওশিনের সাথে আজ রোমান্টিক শটের সিনের শট ছিল। সবকিছু ঠিক ছিল, কিন্তু বিপদটি ঘটলো ফায়েজের বেলায়। ও কোনোভাবেই নওশিনের চোখে চোখ রেখে শট দিতে পারছে না। নওশিনের চোখের দিকে তাকাতে গেলেই খেয়ার বলা কথাগুলো মনে পড়ছে তার। প্রথমবার ডিরেক্টর বিরক্ত না হয়ে বলেছিল, ফায়েজ তুমি বরং আরেকটু সময় নাও, 10 মিনিট পর না হয় আবার শট নেব। ফায়েজ দীর্ঘশ্বাস ফেলে, তারপর তার জন্য বরাদ্দকৃত রুমে গিয়ে বসে আছে সেই তখন থেকে। বসে থাকতে থাকতে কখন যেন চোখ লেগে এলো ফায়েজের। ফায়েজ ঘুমের ঘোরে অদৃশ্য কল্পনায় দেখলো সবুজ শাড়ি পরিহিতা এক অপরূপা মেয়ে তার দিকে বিরক্তিকর চাহনি নিয়ে তাকিয়ে আছে। মেয়েটির এই বিরক্তিকর চাহনি মনে হচ্ছিল তার জন্য সবচেয়ে ভয়ানক ব্যাপার। কারণ রাস্তায় দাঁড়িয়ে থাকা অপরিষ্কার কুকুরকে দেখলেও হয়তো একটি মানুষের চোখে এতটা বিরক্তি থাকে না, যতটা ফাইজকে দেখে এই মেয়েটির চাহনিতে প্রকাশ পেয়েছিল। তার বলা এক একটি কথা তো আরো ভয়ানক। ফায়েজের ঘুমের ঘোরে মনে হলো এই কক্ষে খেয়ে আসেছে এবং তার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলছে, দেখলেন নায়ক সাহেব, গতকাল আপনাকে কথাগুলো বলতে না বলতেই আপনি আজ হিরোইনদের সাথে ঘেঁষাঘেঁষি করতে চলে এসেছেন। এজন্যই আমি নায়কদের ঘৃণা করি। চট করে চোখ খুলে তাকালো ফায়েজ। পুরো ঘরে চোখ ঘুরিয়ে দেখলো সে ছাড়া আর কেউ নেই এই ঘরে। দরজা খুলে কে যেন প্রবেশ করলো। ফায়েজ ঘাড় ঘুরিয়ে দেখলো ওর অ্যাসিস্ট্যান্ট জব্বার উদ্দিন এসেছে। আব্দুল জব্বার ফায়েজের সামনে এসে দাঁড়িয়ে সালাম দেয়। এরপর ফায়েজকে জিজ্ঞেস করলো, স্যার বেয়াদবি না নিলে একটা প্রশ্ন করি? ফায়েজ জানে এখন যদি জব্বারকে হাজার বারণ করে তবুও সে তার প্রশ্ন করবেই। ফায়েজ ইশারা দিয়ে বুঝালো প্রশ্ন করতে। আসলে স্যার, গতকাল যে আপনার হবু স্ত্রীকে দেখতে গেলাম, উনি কি স্টুডেন্ট নাকি টিচার স্যার? না, ও টিচার নয়, স্টুডেন্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৩য় বর্ষের ছাত্রী। তার মানে স্যার আপনার হবু স্ত্রী বাংলাদেশের ভবিষ্যৎ একজন সাংবাদিক। ফায়েজ মাথা নাড়িয়ে সায় জানিয়ে চেয়ারে মাথা এলিয়ে শুয়ে রইল চোখ বন্ধ করে। কিন্তু জব্বারের কথা শুনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আব্দুল জব্বারের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল, কারণ জব্বার বলছে, স্যার, তাহলে আপনি যদি খেয়া ম্যাডামকে বিয়ে করেন তবে আপনার কপাল খুলে যাবে। আপনি হচ্ছেন এদেশের একজন সফল নায়ক আর আপনার স্ত্রী হবে একজন সাংবাদিক। আপনার সব সফলতার খবর আপনার স্ত্রী নিজ হাতে
ফলাও করে ছাপাবে পত্রিকার পাতায়। বাহ! স্বামী হবে নায়ক আর স্ত্রী হবে সাংবাদিক। জাস্ট শ্যাট আপ জাব্বর। তুমি মাঝে মাঝে কি বলো তুমি নিজেও জানো না। তুমি কি আমার সাথে মশকরা করার চেষ্টা করতে চাইছো? তুমি জানো যে খেয়ে আমাকে বিয়ে করতে রাজি নয়। সেই হিসাব মতে তুমি আমার সামনে দাঁড়িয়ে কি আবোল তাবোল বকছো? জব্বারের সাথে রাগারাগি করে শুটিং সেট থেকে বের হয়ে গেল ফায়েজ। ফায়েজ কাউকে কিছু না বলে চলে যাওয়াতে ডিরেক্টর কিছুক্ষণ চেঁচামেচি করলো। জব্বার মাথা চুলকিয়ে ভাবছে কি এমন বললো সে, তার জন্য তার স্যার এভাবে রেগে মেগে সেট থেকে চলে গেল। দুপুরে ভার্সিটি থেকে বাড়ি আসার পর খেয়া দেখলো এলাহি আয়োজন চলছে। নীলিমা একবার এদিকে একবার সেদিকে দৌড়ে দিকে দৌড়ে গিয়ে তদারকি করছে কাজের লোকদের সাথে, যেন সবকিছু পারফেক্ট হয়। নীলিমাকে অতি উৎসাহিত দেখে খেয়ার মনে হচ্ছে ওনার বিয়ায় সাহেব আজ প্রথমবারের মতো এই খান বাড়িতে পদার্পণ করবে। খেয়া চেষ্টা করছিল গা ঢাকা দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবে, কিন্তু তা আর সম্ভব হলো কই। জয়নব এসে খেয়ার হাত চেপে ধরলো। খেয়া পেছনে ফিরে জয়নবের দিকে তাকিয়ে হাসি মুখে বলে, আসলে হয়েছে কি দাদি, আমার ব্যাগ রেখে চলে এসেছি। ও তাই? তাহলে তোর বাম হাতে যেটা আছে ওটা কি বাজারের ব্যাগ? জয়নবের কথা শুনে খেয়া চোরা চোখে তাকিয়ে দেখে আসলেই তার ব্যাগ তার হাতেই আছে। খেয়া লজ্জা পেয়ে কানের পাশে চুলগুলো সরিয়ে দিল। খেয়া মিথ্যে যেহেতু বলতে পারিস না, তবে কেন বলিস? এবার আয় আমার সঙ্গে, তোকে আজ আমি নিজ হাতে তৈরি করে দেব। কি আর করার। মন না চাওয়া সত্ত্বেও জয়নবের পেছন পেছন চলতে শুরু করলো খেয়া। সর্বপ্রথম জয়নাব খেয়াকে ভাত খাইয়ে দেয়, এরপর 10 মিনিটের মতো রেস্ট করতে বলে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। সব কিছু সময় পর ফিরে এলেন শপিং ব্যাগ নিয়ে। খেয়া শোয়া থেকে উঠে বসে জয়নবের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে। জয়নব হয়তো খেয়ার মনের অবস্থা বুঝতে পেরেছিলেন। হাসি মুখে খেয়াকে বললেন, এটাতে তোর জন্য শাড়ি আছে, তুই তো আবার শাড়ি পরতে ভীষণ ভালোবাসিস। খেয়া মাথা নাড়িয়ে হু বলে খাট থেকে নেমে তার দাদির কাছ থেকে শপিং ব্যাগটি নিয়ে খুলে শাড়িটা বের করলো। লাল রঙের জামদানি শাড়ি, ম্যাচিং ব্লাউজ, পেটিকোট। লাল রঙের শাড়ি দেখে খেয়ার মেজাজ বিগড়ে গেল। দাদি, আমি কি নতুন বউ যে তুমি আমার জন্য এই রঙের শাড়ি নিয়ে এসেছো? এই রঙের শাড়ি পরে লাজুকলতা সেজে তোমার ভাতিজার সামনে গিয়ে বলবো, আপনি কেমন আছেন মাহমুদ চাচা? খেয়ার কথা শুনে জয়নব খেয়ার মাথায় চাপড় দিয়ে বলল, বড্ড কথা বলিস খেয়া। আমার কথা মতো না চললে তোর বাবাকে বলবো তোকে ওই নায়ক সাহেবের কাছে বিয়ে দিয়ে দিতে। এমন কথা শুনে তার দাদির মুখের দিকে তাকিয়ে খেয়া ভাবছে, আসলে আমার সামনে দাঁড়ানো এই মানুষটি কি আমার দাদি? মানে আমাকে ব্ল্যাকমেল করছে কে? স্বয়ং আমার আপন দাদি? খেয়া শাড়ি হাতে নিয়ে রাগ করে চলে গেল ওয়াশরুমে। শাড়ি পরা শেষ করে জয়নবের সামনে এসে দাঁড়ালো মুখ কালো করে। খেয়ার মন খারাপের অনুভূতিকে তোয়াক্কা না করে জয়নাব খেয়ার হাত ধরে টেনে বসিয়ে দিল আয়নার সামনে রাখা টুলে। আধা ঘন্টা ঘষা মাজা করার পর খেয়ার রেহাই মিলল তার দাদির হাত থেকে। জয়নাব এবার খেয়ার থুতনিতে হাত রেখে বললেন, দাদুবু, আয়নায় তাকিয়ে দেখতো তোকে কেমন লাল বউ দেখাচ্ছে। তোমরা দেখো, আমার নিজেকে দেখার দরকার নেই। প্রচন্ড রাগ নিয়ে কথাটি বলে মোবাইল হাতে নিয়ে গেমস খেলতে লাগলো খেয়া। রুমের বাইরে কথা শোনা গেল। নীলিমা জয়নাবকে উদ্দেশ্য করে বলছে, মা আপনি কোথায়? তাড়াতাড়ি আসুন, মাহমুদ ভাই চলে এসেছেন। জয়নব খেয়ার কপালে চুমু দিয়ে ঘর ছেড়ে বের হয়ে গেলেন। খেয়ার এতক্ষণ যতই রাগ আর সাহস ছিল, মাহমুদ চাচা চলে এসেছেন এই কথা শোনার পর তার পা কাঁপছে। মাহমুদ চাচা যদি বিয়ের ব্যাপারে তাকে কিছু জিজ্ঞেস করে, তবে কি উত্তর দেবে? নানান চিন্তা করতে করতে কখন যে খেয়ার পেছনে এসে তার মা দাঁড়িয়েছে টের পায়নি। নীলিমা খেয়ার কাঁধে হাত রাখতেই চমকে উঠে সে। পর মুহূর্তে পেছনে ফিরে তাকিয়ে দেখে তার মা এসেছে। নীলিমা খেয়াকে নিচে যাওয়ার জন্য ইশারা করতেই খেয়া তার মাকে বলে, মা, এইভাবে চাচার সামনে না গেলে হয় না? নীলিমা মেয়ের মনের অবস্থা বুঝতে পেরেছে কিনা মেয়ের গালে হাত রেখে মা বলল, তুই হয়তো ভয় পাচ্ছিস এই ভেবে যে মাহমুদ ভাই যদি ওনার ছেলেকে রিজেক্ট করার ব্যাপারে তোকে কিছু প্রশ্ন করে এই ভেবে, তাই তো? খেয়া মাথা নাড়িয়ে হু বুঝালো, তুই যা সিদ্ধান্ত নিবি সেই সিদ্ধান্ত তোর বাবা দাদি আর আমি মেনে নেব। তবে এমন কোনো কথা বলিস না যাতে কেউ বলতে পারে তোর লালন পালনে আমরা কোনো ঘাটতি রেখেছি। মায়ের কথায় নিশ্চয়ই কোনো জাদু আছে। হুট করে খেয়ার ভয়ের মাত্রা অনেকটা কমে গেল। তার মাকে জড়িয়ে ধরলো। নীলিমা হেসে খেয়াকে জড়িয়ে ধরে বলে, পাগলি, এখন চল। খেয়া তার মায়ের কথার পিঠে হেসে বলল,
চলো পাগলির মা, দেরি হয়ে যাচ্ছে। নীলিমা খেয়ার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে পরক্ষণে হেসে ফেললেন। নীলিমা খেয়ার হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে গেলেন। ড্রয়িং রুমে যাবার পর খেয়া দেখলো জয়নাব হাসি মুখে কথা বলছে মাহমুদ চাচার সাথে। নীলিমা এবং খেয়ার উপস্থিতি টের পেয়ে জয়নব এবং মাহমুদ আলাপচারিতা বন্ধ করে ফিরে তাকালো। নীলিমা বললেন, ভাই, এই যে আপনার ভাইয়ের মেয়ে খেয়া। খেয়া, উনি তোমার মাহমুদ চাচা। খেয়া মাথা নিচু করে মাহমুদ চাচাকে সালাম দিল। মাহমুদ খেয়ার সালামের উত্তর নিয়ে বলল, খেয়া বসো, তোমার সাথে কথা বলি। তোমাকে আমি শেষবার যখন দেখেছিলাম তখন তোমার বয়স 4 বছর ছিল, আর এখন তো তুমি 22 বছরের হয়ে গেলে। খেয়া তার মায়ের দিকে তাকাতে নীলিমা তাকে ইশারা করলেন বসার জন্য। খেয়া তার দাদির পাশে বসলো। নীলিমা চলে গেলেন। খেয়া কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন সাবজেক্টে পড়াশোনা করছে এগুলো জিজ্ঞেস করলো মাহমুদ। খেয়া সব প্রশ্নের উত্তর হাসি মুখে এবং কনফিডেন্স সহকারে দিল। তুমি নাকি আমার ছেলেকে রিজেক্ট করেছো, কথাটা কি সত্যি খেয়া? খেয়া তার সামনে বসে থাকা মধ্যবয়স্ক পুরুষটির কথা শুনে মাথা নাড়িয়ে বোঝালো যে সত্যিই সে ওনার ছেলেকে রিজেক্ট করেছে। খেয়ার মাথা ঝাঁকানো দেখে জয়নাব চোখ রাঙানি দিলেন। খেয়া তার দাদির চোখ রাঙানি দেখে মনে মনে বলল, দেখ, চোখ রাঙানিতে তাতে আমার কি? আমি তো ওই ফায়েজ চৌধুরীকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি না। খেয়া, আমার ছেলে কি দেখতে খারাপ? না চাচা, দেখতে খারাপ হবে কেন? উনি যদি দেখতে খারাপ হতো তবে কি উনি নায়ক হতেন? তাহলে ওকে রিজেক্ট করার কারণ? আমি নায়কদের পছন্দ করি না, মাথা নিচু করে কথাটি বললাম। এমন সময় কারো পদধ্বনি শুনে মাহমুদ, জয়নব এবং খেয়া সদর দরজার দিকে তাকিয়ে দেখলো ফায়েজ এসেছে। ফায়েজকে এই সময় তাদের বাড়িতে আসতে দেখে খেয়া কিছুটা বিরক্ত বোধ করছে। জয়নাব তো ফায়েজকে দেখে খুশিতে আত্মহারা। নীলিমা কিচেন থেকে এসে ফায়েজকে ভালো মন্দ জিজ্ঞেস করে বসার জন্য অনুরোধ করে আবারও চলে যায়। এর ফাঁকে খেয়া একবার ইশারায় তার দাদিকে বলেছিল আমি ঘরে চলে যাই, কিন্তু জয়নাবের চোখ রাঙানো দেখে অসহায় হয়ে খেয়াকে নায়ক সাহেবের মুখোমুখি হয়ে বসে থাকতে হচ্ছে। কিছুক্ষণের মধ্যে নীলিমা এবং গৃহকর্মী এসে বিভিন্ন রকমের খাবার এনে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখছে। খেয়া নায়েক সাহেবের নজর থেকে বাঁচার জন্য সেখান থেকে উঠে তার মায়ের কাছে চলে গেল। খেয়া এটা সেটা তার মাকে এগিয়ে দিচ্ছে। খেয়া টেবিলের উপর গ্লাস সাজিয়ে রাখছিল, এমন সময় তার পেছন থেকে একটি হাত এসে পানি ভর্তি গ্লাস নিয়ে নিল। খেয়া অবাক মিশ্রিত চাহনি নিয়ে পিছন ঘুরে দেখলো নায়ক সাহেব পানি খাচ্ছে। খেয়া ভীষণ রেগে গেল। কত বড় সাহস তার পিছনে দাঁড়িয়ে পানির গ্লাস নিয়ে পানি খাচ্ছে। খেয়া তার 2 হাত কোমরে রেখে ফায়েজকে উদ্দেশ্য করে বলল, নায়ক সাহেব, এতদিন তো ভেবেছি আপনি অশুদ্ধ পুরুষ, কিন্তু এখন তো দেখছি কিভাবে পানি পান করতে হয় সেটাও জানেন না আপনি। ফায়েজ অবাক হয়ে তাকিয়ে আছে খেয়ার দিকে। খেয়া ফায়েজের চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, পানি দাঁড়িয়ে পান করতে নেই, বসে পান করতে হয়। গ্লাসটি আমার হাতে দিন। খেয়া ফায়েজের হাত থেকে গ্লাসটি নিয়ে টেবিলের উপর রেখে কিচেনে চলে গেল। ফায়েজ তার বাবার পাশে গিয়ে আবারও বসে পড়ল। মেয়েটার কাট কাট কথার মোহে আটকে যাচ্ছে সে। এর থেকে বাঁচার পরিত্রাণ কি? ফায়েজ আর মাহমুদ রাতের খাবার খেয়ে সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। বিদায়ী ক্ষণে ফায়েজের 2 চোখ খেয়াকে খুঁজে বেরিয়েছে, কিন্তু ফলাফল শূন্য। কারণ খেয়া তার মাথা ব্যথার অজুহাত দেখিয়ে ঘর থেকে বের হয়নি। চলবে ইনশাআল্লাহ।